নমস্কার বন্ধুরা। আজ আমি তোমাদের যে গল্পটি শোনাব তার নাম ১৩ নম্বর কেবিন। লেখক মনিরুল ইসলাম মল্লিক। আজ শনিবার, সপ্তাহের শেষ দিন। ক্লাস 3-তে বাংলা পড়াতে গিয়ে বিপদে পড়লাম। ওদের আজ পড়া ছিল উড়ুক্কু ভূত। খুব সুন্দর একটা গল্প পড়ে শোনালাম তাদের। ছেলেমেয়েরা শান্তভাবেই আমার মুখে উড়ুক্কু ভূতের গল্প শুনল। দু একটা প্রশ্ন করলাম, প্রশ্নগুলোর ঠিকঠাক উত্তরও দিল। কিন্তু যখন ইংরেজি বই বার করতে বললাম, কেউ আর আমার কথা শুনল না। তাদের দাবি তারা আজকে আর ক্লাস করবে না। আমাকে একটা ভূতের গল্প বলে ওদের শোনাতেই হবে। আকাশ বলল, স্যার, সত্যি ভূতের গল্প বলতে হবে। সঙ্গে সঙ্গে অন্যান্য ছেলেমেয়েরাও চেঁচালো, স্যার, সত্যি ভূত, সত্যি ভূত। বুঝলাম ওরা সত্যি ভূত বলতে কি বলতে চাইছে। আসলে ওরা বই থেকে পড়া ভূতের গল্প শুনতে চাইছে না। এমন ভূতের গল্প ওরা শুনতে চাইছে যে ভূতের গল্পটাকে ওরা সত্য ঘটনা বলে মনে করতে পারে বা বিশ্বাস করতে পারে। আমি বাচ্চাদের শান্ত করে বললাম, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা বলবো। ভয় পেলে কিন্তু চলবে না। তোমরা ভয় পেলে আমি গল্প বলা কিন্তু থামিয়ে দেব। জেবা বলল, স্যার, আমি ভূতকে ভয় করি না। আমি রাতের বেলা একা একা বাথরুমে যাই। তাসরিনা বলল, স্যার, আমিও ভূতকে ভয় করি না। আমি বললাম, তাহলে শুরু করি। সবাই একসঙ্গে বলল, হ্যাঁ। প্রায় 20 বছর আগের কথা। তখন একবার আমার শরীর খারাপ হওয়ার কারণে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে 5th ফ্লোরে নিউরো সার্জারি বিভাগে ভর্তি ছিলাম। তখন রোগীদের জন্য 3 ধরনের বেড ছিল, ফ্রি বেড, পেইং বেড এবং কেবিন। আমার কপালে ফ্রি বেড বা পেইং বেড কোনোটাই জুটল না, তাই বাধ্য হয়ে কেবিনেই অ্যাডমিশন নিতে হয়েছিল, তাও আবার 1 মাস ওয়েটিংয়ে থাকার পর। শাহরুখ বলল, স্যার, কেবিন কি? সব বলছি, কিন্তু প্রয়োজন না পড়লে তোমরা কেউ গল্পের মাঝে কথা বলবে না, বুঝেছ? বলে আমি আবার গল্প শুরু করে দিলাম। ফ্রি বেড বা পেইং বেডগুলো ছিল বড় বড় হল ঘরের, যেখানে অনেক পেশেন্ট একসঙ্গে পাশাপাশি থাকতে পারত। কিন্তু কেবিনে পেশেন্টদের একাকী একটা ঘরে থাকতে হতো। মাঝে মাঝে আয়া, নার্স এসে দেখে যেতেন। দিনে 2বার ডাক্তারবাবুরাও ভিজিটে আসতেন। আর সকালে বা বিকেলে ভিজিটিং আওয়ারে বাড়ির লোকেরা আসার সুযোগ পেত। আর হঠাৎ করে কোনো প্রয়োজন পড়লে মাথার কাছে কলিং বেলের সুইচটা টিপে দিলেই সঙ্গে সঙ্গে অ্যাটেন্ডেন্ট চলে আসত। বাকি সময়টা একাকেই থাকতে হতো। সমস্ত পেশেন্টদের জন্য একটাই বাথরুম। আমার কেবিনের সামনের বারান্দা দিয়ে সকল পেশেন্ট বাথরুমে যেত। এই বারান্দা দিয়ে আবার শিয়ালদহ স্টেশন একেবারে সামনাসামনি দেখা যায়। হাসপাতালে প্রথম রাত, তাই আমার ঘুম আসছিল না। বারান্দায় দাঁড়িয়ে শিয়ালদহ স্টেশনের ব্যস্ত মানুষ, বাস, ট্যাক্সি এসব দেখতেই ভালো লাগছিল। তখন 10টা বাজে। রাতের খাবার দিয়ে গেছে 8টার সময়। আমার আয়া সেই খাবার ঢাকা দিয়ে রেখে গেছে আর বলে গেছে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে। ওখানে বেশিরভাগ পেশেন্টরাই ছিল প্যারালাইসিস। কারো সাহায্য ছাড়া বিছানা ছেড়ে কেউ উঠতে পারত না। আমার একটু সমস্যা ছিল, তবে আমি অন্যান্য পেশেন্টদের মতো ছিলাম না। সব কাজ স্বাভাবিক করতে পারতাম। তবুও আমার জন্য আয়া রাখা হয়েছিল। অনেকেই খেয়ে দিয়ে তখন ঘুমিয়ে পড়েছে। একজন অ্যাটেন্ডেন্ট আমাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, তাড়াতাড়ি শুয়ে পড়ুন, ডাক্তারবাবু জানতে পারলে বকবেন। কেবিনে গিয়ে ঢাকা দেওয়া খাবার খেয়ে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। আমার কাছে একটা জয় গোস্বামীর কবিতার বই ছিল। সেটা পড়তে পড়তেই রাত গভীর হয়েছে। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভাঙল। দেখি আমি বেডে নেই, কেবিনের মেঝেতে শুয়ে ঘুমাচ্ছি। আমার কেমন যেন অবাক লাগলো। ভাবলাম, বেড থেকে কখন পড়ে গেলাম, অথচ জানতেই পারলাম না। তাছাড়া বেড থেকে পড়ে যাবই বা কেন? জানো তো, এমন ঘটনা আমার জীবনে কোনো দিন ঘটেনি। আমি আবার উঠে বেডে গিয়ে শুয়ে পড়লাম।
হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। আবার কিছুক্ষণ পর মেঝের শীতল স্পর্শে ঘুম ভেঙে গেল। আশ্চর্য ব্যাপার, আমি আবার কখন পড়ে গেলাম অথচ জানতেই পারলাম না। স্বপ্ন দেখছি না তো? সন্দিগ্ধ মন নিয়ে আবার উঠে বেডে শুলাম, কিন্তু আর ঘুম এলো না। জেগেই রইলাম। ঘুম আসছে না দেখে আবার উঠে লাইটটা জ্বাললাম। বইটা হাতে নিয়ে উপুড় হয়ে বইয়ের পৃষ্ঠায় চোখ রেখে একটা কবিতা সবে মাত্র 2টো পংক্তি পড়েছি। হঠাৎ কেবিনের আলোটা নিভে গেল। আমি আমি বালিশের মাথা গুজে মনে মনে ভাবছি, এখানেও লোডশেডিং হয়? অন্ধকারে কি আর করব? ইলেকট্রিক আসার অপেক্ষায় উপর হয়েই পড়ে রইলাম। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু ইলেকট্রিক এলো না। একবার ঘুরে কেবিনের জানলার দিকে তাকালাম। দেখি বাথরুমের দিক থেকে একটা ক্ষীণ আলো বারান্দায় পড়েছে। কেবিনের টিউবলাইটটা কেটে গেছে ভেবে নিয়ে আবার উপর হয়ে শুয়ে পড়লাম। শীতকালে রাতের বেলা হাসপাতাল একেবারে অন্যরকম, যাকে বলে পিন ড্রপ সাইলেন্ট। বিড়াল একবার মিয়াও করলে বাঘের গর্জনের মতো শোনায়। কোথাও সামান্য কিছু একটা পড়ে গেলে বুকের ভিতরটা কেমন যেন ছ্যাঁক করে ওঠে। এমন শব্দ হয় যেন মনে হয় এই বুঝি গোটা বিল্ডিংটা হুড়মুড় করে ভেঙে পড়ে গেল। তার উপর এত রাতের বেলা বিল্ডিংয়ের নিচে কারা বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলে মরা নিয়ে যাচ্ছে। এত উপর থেকেও পরিষ্কার শোনা যাচ্ছে। অন্ধকার কেবিনে একলা আছি। এমনিতেই ঘুম আসছে না, তার উপর নানান ধরনের অদ্ভুত অদ্ভুত শব্দ কানে আসছে। তাই মনের মধ্যে একের পর এক উদ্ভট উদ্ভট চিন্তাভাবনার জন্ম হচ্ছে। একবার মনে হচ্ছে এখান থেকে বুঝি সুস্থ হয়ে আমি আর বাড়ি ফিরতে পারবো না। আমার ভয় লাগছিল, কান্না পাচ্ছিল, ইচ্ছা করছিল চিৎকার করে কেঁদে চোখের জলে সমস্ত আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, মায়া মমতা বিসর্জন দিই। এমন কত কি আজে বাজে চিন্তায় আমার দম বন্ধ হয়ে আসছিল। তার উপর থেকে রাতের নিস্তব্ধতা ভেঙে ওইসব বিভৎস শব্দগুলো কানে আসছে। ঘুম আসবে কি করে? আমি বালিশে মাথা গুজে চুপচাপ পড়ে রইলাম। হঠাৎ একেবারে আমার পিছনে দাঁড়িয়ে কে যেন নাকি সুরে বিচ্ছিরি একটা শব্দ করে হাসল। ভয়ে গোটা শরীরটা একবার কেঁপে উঠল। মাথাটা ঘুরিয়েছে, একবার দেখবো কে হাসছে, সে সাহসটুকু জোটাতে বালিশে মুখ গুজে পাথরের মতো পড়ে রইলাম। চোখ থেকে জল গড়িয়ে বালিশের নরম হালকা তুলো ভিজে ভারী হতে লাগলো। কি যেন আমার কম্বলের ভিতর দিয়ে নরম শীতল হাত আলতো করে আমার পিঠে বোলাতে লাগলো। আমার শরীরটা ক্রমশ হালকা হতে শুরু করলো। অনুভব করলাম ও গোটা কেবিনের বাতাস যেন ঠান্ডায় জমে গেছে। ফেব্রুয়ারিতে কলকাতায় শীত থাকে, কিন্তু এই শীতের রাত অস্বাভাবিক ঠান্ডা, যেন ওই কেবিনের তাপমাত্রা মাইনাসে নেমে গেছে। আমার গোটা শরীরটা ধীরে ধীরে শীতল হতে হতে একসময় শরীরের ভিতরে আর এমনকি হাড়ের ভিতর মজ্জাগুলো যেন জমে গিয়ে কঠিন বরফে পরিণত হয়েছে। আমার শরীর ক্রমশ হালকা এবং শীতল হতে নিঃসার একটা জড়ো পদার্থে পরিণত হয়েছে। আমি নড়াচড়ার ক্ষমতা হারিয়েছি। একটু চিৎকার করব সেই ক্ষমতাটুকুও নেই। কিছুক্ষণ পরে আমি বুঝতে পারলাম আমি আর বেডে নেই। আমি বেড থেকে অন্তত 1 ফুট উঁচুতে শূন্যে ভাসছি। তারপর ধীরে ধীরে মেঝের দিকে নামছি। একসময় শক্ত মেঝের শীতল স্পর্শে আমি নিশ্চিন্ত হলাম যে কেবিনের মেঝেতে নেমে এসেছি। আমি কোনো রকমে মেঝে থেকে উঠে কলিং বেলের সুইচটা টিপে দিয়েই কেবিন থেকে ছুটে বাইরে পাশের ওয়ার্ডে পালালাম। ওটা ছিল পেইং ওয়ার্ড। ওখানে একজন আয়া পেশেন্টদের মাঝে একটা ট্রলির উপরে বিছানা পেতে ঘুমাচ্ছিল। তাকে যে ঘুম থেকে টেনে তুলব, ভয়ে আমার শরীর মন কিছুই ঠিকঠাক কাজ করছিল না। আমি তখন ওই ঘরের একটা কোনায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছি। ততক্ষণে পাশের ঘর থেকে একজন অ্যাটেন্ডেন্ট ছুটে এসে আমাকে কেবিনে দেখতে না পেয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। শেষে
পেইং ওয়ার্ডের একটা কোণা থেকে আমাকে উদ্ধার করে ওই ঘুমন্ত আয়াটিকে তিনি ডেকে তোলেন। তারপর কি হয়েছে ওরা আমার কাছে জানতে চান। আমি আমি একটু ধাতস্থ হয়ে বিস্তারিত সব জানানোর পর ওরা তো হেসেই খুন। ওই কেবিনে যে অপার্থিব কিছু একটা আছে ওরা বিশ্বাসই করতে চাইল না। আমার সাথে ঘটে যাওয়া অতি প্রাকৃত ঘটনাটাকে ওরা হেসে উড়িয়ে দিল। আয়টা বয়স্ক পুরুষ আমার কথা শুনে বললেন, ভূত টুত কিছু হয় না, সব মনের ভুল। 30টা বছর আমার এই হাসপাতালে কেটে গেল। কত মরা নিয়ে নাড়াচাড়া করলাম, কই কোনোদিন তো এখানে ভূত টুত কিছুই শুনিনি বা দেখিনি। আসলে আজ তো তোমার হাসপাতালের প্রথম রাত, তাই বোধহয় ভয় পেয়েছ। অ্যাটেন্ডেন্ট আমার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল, তারপর বলল, ইয়াং ছেলের ভূতের ভয় করলে চলে? চলো কেবিনে তোমাকে দিয়ে আসি। আমি বললাম, আমি ওখানে যাব না, আমি এখানেই থাকব। আয়া লোকটি হৃদয়বান মানুষ, ভূতের কথা বিশ্বাস না করলেও আমার প্রতি একটু সহানুভূতিশীল। বললেন, ও যখন ভয় পাচ্ছে তখন বাকি রাতটুকু এখানেই থাক, এই টলির ওপর শুয়ে পড়ুক, আমি বরং অন্য একটা টলি আনছি। পরের দিন সকালে নার্স আমার পালস এবং টেম্পারেচার চেক করতে এসে আমাকে বারান্দায় বসে থাকতে দেখে বললেন, শুনলাম কাল রাতে আপনি নাকি একটা ভূত দেখেছেন। আমি নার্সকে বললাম, হ্যাঁ সিস্টার, সত্যি আমি ভূত দেখেছি। তারপর রাতে কী ঘটনা ঘটেছিল বলতে যাচ্ছিলাম। সিস্টার আমার হাতের পালস চেক করতে করতে আবার প্রশ্ন করলেন, ভূত কেমন দেখতে? আমি আমতা আমতা করে বললাম, মানে মানে আমি তো তাকে দেখতে পাইনি। নার্স পিচবোর্ডে আটকে রাখা একটা ছক কাটা কাগজের উপর আমার পালস রেটটা লিখতে লিখতে বললেন, তবে যে বললেন ভূত দেখেছেন। আমি আবার একই রকমভাবে বললাম, দেখতে পাইনি, অনুভব করেছি। নার্স এবার আমার বগলের মধ্যে থার্মোমিটারটা পুড়ে দিয়ে বললেন, ভূত বলে কিছু হয় না, সব মনের ভুল, বুঝলেন? এসব গল্প আর কারোর কাছে করবেন না। আপনার গল্প যদি সুপারের কানে ওঠে তাহলে বিপদে পড়বেন। আমি নার্সের সাবধানবাণী শোনার পর অনুরোধ করে বললাম, আমি একাই একধারে কেবিনে থাকতে পারবো না, প্লিজ সিস্টার আমাকে একটা পেইং বেডের ব্যবস্থা করে দিন। সিস্টার হয়তো আমাকে একটু ভীতু ভেবেছিলেন, তারপর একটু চিন্তা করে বললেন, ঠিক আছে, বাড়ির লোক এলে একবার দেখা করতে বলবেন। যাই হোক, বিকেলে আমার বাড়ি থেকে আমার দাদা আমাকে দেখতে এল। আমি তাকে নার্সের সঙ্গে দেখা করতে। নার্স নিউরোসার্জারি বিভাগের ইনচার্জের সাথে কথা বলে আমার জন্য একটা পেইং বেডের ব্যবস্থা করে দিলেন। সেই দিন বেশিরভাগ সময়টাই আমার বারান্দায় বসে কেটেছিল। শুধুমাত্র ডাক্তারবাবু যখন ভিজিটে এসেছিলেন তখন একবার মাত্র কেবিনে ঢুকেছিলাম। ওই 13 নম্বর কেবিনের পাশ দিয়ে বাথরুমে যেতেও আমার কেমন ভয় করেছে। পেইং বেডটা পেয়ে মনে মনে একটু সাহস পেয়েছিলাম। কত রাতটা আমাকে জেগে কাটাতে হয়েছে, সেই রাতটা আবার কেমন কাটে, মনের মধ্যে একটা ভয় রয়েই গিয়েছিল। তাই রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। দেখি কখন লোক এসে মাথার কাছে ব্রেকফাস্ট দিয়ে গেছে। তাতে একটা কলা, একটা ডিম, 2 পিস স্লাইস রুটি এবং প্যাকেটে 250 গ্রাম দুধ। নার্স ওয়ার্ডে ঢুকে সকল পেশেন্টদের টেম্পারেচার আর পালস রেট নোট করছেন। রাতে ভালো ঘুম হয়েছে ভেবে মনে মনে একটু শান্তি পেলাম। এখানে ভূতের উপদ্রব নেই, নির্ভয়ে বেশ কয়েকটা দিন কেটে গেল। ভূতের ভয়টা মন থেকে ধীরে ধীরে একেবারে ভ্যানিশ হয়ে গেছে। বাথরুমে যাওয়ার সময় 13 নম্বর কেবিনে কৌতূহলবশত কখনো কখনো উকি মেরে দেখার চেষ্টাও করেছি। ভূত বলে কিছু হয় না, সব মনের ভুল, এই ধারণা মনে গেঁথে মাঝে মাঝে অনেক রাত পর্যন্ত একা বারান্দায় বসে জেলেবন্দি আসামিদের মতো বিষণ্ণ মনে বাইরের দিকে তাকিয়ে থেকেছি। বারান্দায় বসে সেদিনের মতো হাড় হিম করা ভূতের হাতের শীতল স্পর্শ হয়তো পাইনি, কিন্তু রাতের শান্ত শীতল উত্তরে হাওয়া আমার শরীরে একরকম মায়াবী অনুভূতির সৃষ্টি করত।
আমি কেবিনটা চেঞ্জ করার পর থেকে 13 নম্বর কেবিনে আর কোনো পেশেন্ট আসেনি। কেউ আমার কথা বিশ্বাস না করলেও সেদিন কিন্তু ভূতটা আমার কোনো ক্ষতি করেনি। একদিন আমার আয়ার কাছ থেকে শুনলাম, আমি অ্যাডমিশন নেওয়ার আগে 13 নম্বর কেবিনে বীরভূমের এক ভদ্রলোক প্রায় 5 মাস ওই কেবিনে ছিলেন। তারপর উনি মারা যাওয়ার পর আমি প্রথম ওই কেবিনে আসি। যে বা বলল, স্যার ভূতটা ভালো ভূত। আমি বললাম, ভালো ভূত কি করে বলি? পরের ঘটনা শোনো। ডাক্তারবাবু একদিন ভিজিটে এসে আমার অপারেশনের ডেট ঘোষণা করে বাড়ির লোককে দেখা করতে বললেন। ওই দিনই মুর্শিদাবাদ থেকে একজন বৃদ্ধ এসে ওই 13 নম্বর কেবিনে অ্যাডমিশন নিলেন। বৃদ্ধের একদিকের হাত এবং পা প্যারালাইজ। বাথরুমে যাওয়ার সময় একবার উঁকি মেরে দেখলাম, বৃদ্ধের বাড়ির লোকেরা তখনও ছিল। সেই দিনের কথাগুলো মনে করে ওই বৃদ্ধকে নিয়ে আমার চিন্তা হতে লাগলো। বৃদ্ধের বাড়ির লোকেদের সাবধান করতে গিয়েও আমি পিছিয়ে এলাম, কারণ সেদিনের সেই ভূতের কথা এই ওয়ার্ডের কোনো স্বাস্থ্যকর্মী, নার্স, আয়া, ইনচার্জ কেউ বিশ্বাস করেনি। সবাই আমার কথা আজগুবি বলে হেসে উড়িয়ে দিয়েছে। আমাকে দেখে এখনও অনেকেই ওই প্রসঙ্গ তুলে হাসি ঠাট্টা করে। যাক, পরের জন্য এত চিন্তা ভাবনার দরকার নেই। নিজে বাঁচলে বাপের নাম, যে যার দেখে নেবে। ডাক্তার ভৌমিক অপারেশনের জন্য আমাকে তৈরি থাকতে বলেছেন। ভালো খাবার এবং ঘুমের সাথে সাথে মনটাকেও ফ্রি রাখতে বলে গেছেন। কাজেই পরের চিন্তা না করে আমি আমার বেডে এসে ডাক্তারের পরামর্শ মতো তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরদিন খুব সকালে একটা হইচই শুনে আমার ঘুম ভেঙে গেল। আমার পাশের বেডে নদিয়া থেকে মেরুদণ্ডে আঘাত নিয়ে আমারই মতো এক যুবক ভর্তি হয়েছিল। ছেলেটার নাম অমিত। এই কদিনে আমার সঙ্গে ভালো আলাপও হয়ে গেছে। সে বলল, গতকাল মুর্শিদাবাদ থেকে যে লোকটা 13 নম্বর কেবিনে ভর্তি হয়েছিল, রাতে কখন বিছানা থেকে পড়ে গিয়ে মারা গেছে। আমি বিস্মিত হয়ে গেলাম। এমন কিছু একটা ঘটার আশঙ্কাতেই ছিলাম। বললাম, বেডের একদিকে দেওয়ালে আর একদিকে নিশ্চয়ই ওনার আয়া গ্রিল লাগিয়ে দিয়েছিল, তবে পড়ল কি করে? নিশ্চয়ই ওই। আমি ভূতের প্রসঙ্গ তোলার আগেই আমার কথার উপর অমিত আবার বলল, একই কথা ওনার দায়িত্বে থাকা আয়াও বলছে। আমি দেখে এলাম গ্রিল লাগানোই আছে। তবে আয়া বলছিল লোকটা নাকি একটু ছিটিয়াল ছিল। ভর্তি হবার পর থেকেই নাকি একটা কথা বারবার বলছে, বাড়ি যাব আর বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে চলো। হয়তো রাতের বেলা কোনোভাবে গ্রিল টপকে বাড়ি পালাতে চেয়েছিল। ব্যাটা একেবারেই সবকে গেছে। ডাক্তারকে খবর দেওয়া হয়েছে। ডাক্তার চলে এলে আর দেখতে দেবে না। দেখায় কেমন করে ব্যাটা চোখ বের করে বুড়ো মরে পড়ে আছে। আমি একটিও দেরি না করে ছুটলাম 13 নম্বর কেবিনে। উফ, কি বিভৎস দৃশ্য! লোকটা যেন আমার দিকে চোখ বের করে তাকিয়ে আছে। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে আবার আমার রক্ত হিম হয়ে গেল। যেন তার রক্তিম চোখ দুটো এক্ষুনি কোটর থেকে বেরিয়ে মাটিতে পড়ে যাবে। লোকটার চোখ দেখে পরিষ্কার বুঝতে পারা যায় ভয়ঙ্কর কিছু একটা দিকে হাঁটাটাকে মারা গেছে। বৃদ্ধের মৃত্যু নিয়ে যেটাই বলুক, সেই চোখের গভীরে যে রহস্য লুকিয়ে আছে তা আমার সব জানা। শুধু শুধু জানা নেই যে এসেছিল তার অবয়বটা। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এই রকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।